রয়ের আরেক এজেন্ট পিন্টুর সঙ্গে মধ্যস্থতা করিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আব্দুল্লাহ আরেফের বিরুদ্ধে। তাদের সাথে মিলে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচার করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যার পরবর্তীতে আটক হওয়া কনস্টেবল দেবপ্রসাদের বক্তব্যে প্রমাণিত হয়। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে জাতীয় হিন্দু মহাজোটের মতো সাম্প্রদায়িক সংগঠনের উপদেষ্টা হিসেবে স্বেচ্ছায় মনোনয়ন নেন আব্দুল্লাহ আরেফ। এসব কারণে 2020 সালে কাজী জিয়াউদ্দিনের জারিকৃত কৈফিয়ত তলবনামায় আব্দুল্লাহ আরেফকে দোষী সাব্যস্ত করা হয়। উনি দুইবার ইন্ডিয়াতে গেছেন সরকারি পাসপোর্ট ব্যবহার করে, এবং দুইবারই উনি গেছেন জিও ছাড়া। তদন্ত করার পরেও ঘটনাগুলি কিন্তু প্রমাণিত হয়েছে, কারণ এগুলি ডকুমেন্টেড বিষয়। 2020 সালে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়াউদ্দিনের একটি কৈফিয়ত তলবনামায় উল্লেখ করা হয়েছে 2017 এবং 2019 সালে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন আব্দুল্লাহ আরেফ। সরকারি কর্মকর্তা হিসেবে দেশের বাইরে যেতে রাষ্ট্রের অনুমতি বা জিও লেটার নেওয়া বাধ্যতামূলক হলেও ভারতে বারবার যাওয়া আসা করলেও তিনি সরকারের কোনো অনুমতি নেননি, যা সরকারি চাকরির বিধিমালার সরাসরি পরিপন্থী। এসব অভিযোগের তদন্ত শুরু হলে আব্দুল্লাহ আরেফ চাকরি হারানোর আশঙ্কায় আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন। মাগুরায় সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলবাড়িতে 2017 সালে মিন্টু ওরফে বদন নামের এক মাদক ব্যবসায়ীকে কেয়ারটেকার হিসাবে রেখে এলাকায় আব্দুল্লাহ আরেফের নিজের বাড়িতেই গড়ে তোলেন মাদকের সাম্রাজ্য। এলাকায় সবাই বিষয়টি জানলেও তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি কেউ, কারণ আব্দুল্লাহ আরেফ নিজেকে শেখ হেলাল এবং শেখ তন্ময়ের ব্যবসায়িক পার্টনার হিসেবে এলাকায় পরিচয় দিতেন। এছাড়া মাগুরার আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের সঙ্গে সম্পর্ককেও মাদক ব্যবসার কাজে লাগাতেন আব্দুল্লাহ আরেফ। আব্দুল্লাহ আরেফের বিরুদ্ধে বিভাগীয় এসব মামলার বিষয়টি গোপন রেখে এলাকায় নিজেকে ডিআইজি পরিচয় দিতেন। সেই পরিচয়ে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা, যদিও তাকে টাকা দিয়ে এখন পর্যন্ত পুলিশে কেউ চাকরি পায়নি। আজকে এই অবস্থা যখন হয়ে যায় তখন আজকে আমি এই এখন আর যেহেতু সে বড় অফিসার, তার সঙ্গে তো পাল্লা ফাল্লে আমি দিতে পারিনি, কোনো কিছু করতে পারতেছি না। আমি অসহায় অবস্থায়, এখন আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করে, আমি খুব অসহায় হয়ে গেছি, আমি কাজ করে খাই। এখন আমার ছেলে জামাই 9-10টা পেয়ার, আমি কীভাবে কি চালাবো স্যার? এখন আমি চাই সে বড় অফিসার, তার সঙ্গে পাল্লা পাল্লির দরকার না, আমার টাকাটা ফেরত দিলে, আমার জমিটুকু ফেরত দিলে আমি এতেই খুশি। আরেফের লোকেরা আর এরা হচ্ছে মাদক ব্যবসা করতে। এরা আব্দুল্লাহ আরেফকে টাকা দিয়েও চাকরি না পাওয়া মানুষের সংখ্যা প্রায় 100 খানেক। চাকরি না পেয়ে প্রতারিত হবার পর ভুক্তভোগী এসব মানুষ আব্দুল্লাহ আরেফের কাছে টাকা ফেরত চাইতে আসলে তাদের বিরুদ্ধেও মামলা দিয়ে হয়রানি করেছেন আব্দুল্লাহ আরেফ। আব্দুল্লাহ আরেফ সাহেব বললেন যে স্বামী তুমি এক্সট্রা না দিলা, তাই যাই হোক আমি তোমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দেবো। নিয়োগ পত্র যখন দেখাইলো তখন বললাম যে ঠিক আছে স্যার, কয় যে আর একটা ছেলে লাগবে, তোমার কি আছে নাকি? তখন আমি বললাম যে আমার সুমন্দির ছেলেও আছে। তখন উনি নিয়োগপত্র দিয়েছেন, তখন আমি দেখলাম যে এটা ভুয়া। তখন আমি বললাম যে স্যার আপনি আমার টাকাগুলো ব্যাক করেন। তখন আজ দেবো কাল দেবো বইলা সে আমাকে ঘড়িমুষি করতেছে। 2014 সালে আমার জামার চাকরি আব্দুল্লাহ আরেফ দেয়ার বলে সে আমার ফেরতও দিই নেই, আর এই টাকা চাতে গেলে আমার বাড়িগত ভাঙচুর করে দেয়। মামলাবাজিতে তিনি এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে মৃত মানুষের নামেও মামলা দিয়ে তাদের পরিবারকে হয়রানি করেছেন। সে এমন একজন ব্যক্তি, এমন একজন নিকৃষ্ট ব্যক্তি, সে আমার বাবা মারা যাওয়ার মনে করেন যে 2-3 দিন পরেও সে আমার বাবার নামে মনে করেন যে 2-3টা মামলা দিয়ে আসামি করে মামলা করছে তার নামে। খুব আওয়ামী লীগের লোক, সে খুব ক্ষমতা দেখাইছে, লোকের চাকরি বরাদ দেওয়া বলেও টাকা পয়সা আনছে। আর এখানে সে মারামারি উড়ি ছাড়া সে মানে কোনোটাই থাকে না, সে থিড়িয়ে কোনো ভয় থাকে না। এলাকার মানুষকে মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি মামলার ভয় দেখিয়ে নিজের সম্মানও বাগানোর চেষ্টা করেছেন। মাগুরার স্থানীয় জামে মসজিদের ইমাম বাবুল আক্তারের সাথে কথা বলে জানা যায় আব্দুল্লাহ আরেফকে স্যার বলে সম্বোধন না করলেও মামলার ভয় দেখাতেন তিনি। এমনকি আব্দুল্লাহ আরেফ গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে মসজিদের ইমাম তার সাথে সাথে না থাকলে তাকে মামলার ভয় দেখাতেন। যখন আব্দুল্লাহ আরেফ এসপি বাড়িতে আসতেন, উনি সার্বক্ষণিক সময় আমাকে ওনার সঙ্গে সঙ্গ দিতে বলতেন। তখন আমি চিন্তা করতাম যে ওনার সঙ্গে সঙ্গ দেবো কী করে, কারণ গ্রামের মানুষ ওনাকে ভালোবাসে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ওনার নিয়ে সমালোচনা হয়, এই জন্যে আমি ওনার থেকে দূরে থাকতাম।
হ্যাঁ, উনি মনে করতো যে ইমাম সাহেব আমার সাথে থাকলে আমার ভাবমূর্তিটা বাড়বে এবং ভালো মানুষ বলে আমি পরিচিত হব। তিনি যেখানে চাকরি করেছেন সেখানেই প্রতারণার ছাপ রেখে এসেছেন। আশপাশের চায়ের দোকান থেকে শুরু করে ফটোকপির ব্যবসায়ী পর্যন্ত অভিযোগ করেছেন 2-4 টাকার কাগজপত্র ফটোকপি করেও আব্দুল্লাহ আরেফ কখনোই বিল পরিশোধ করেছেন এমনটি হয়নি। কিন্তু প্রায় সময় খুচরা কাছে যা কাজ করায় পাওয়া যায় না সচরাচর, বাংতিনে পরে দিচ্ছে এই বইলে মনে করেন তারা দেখায় চলে যায়। এসব অভিযোগের পর 2022 সালে বাংলাদেশ পুলিশ থেকে আব্দুল্লাহ আরেফকে ওএসডি করা হয়। 2022 সাল থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত এসব অপকর্মের দায়ে ওএসডি হয়েছিলেন পুলিশের এই দুর্নীতিবাজ কর্মকর্তা। কিন্তু রহস্যজনক কারণে 5 তারিখের পর তাকে আবারও ডিএমপির অ্যান্টি টেরোরিজমের মতো গুরুত্বপূর্ণ শাখায় বসানো হয়েছে। আব্দুল্লাহ আরেফ প্রভাবশালী এক ব্যক্তির তদবিরে চাকরি ফিরে পেয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। প্রভাবশালী ব্যক্তির কাছে নিজেকে আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন আব্দুল্লাহ আরেফ। কিন্তু চলুন দেখা যাক আব্দুল্লাহ আরেফ আসলে আওয়ামী লীগ সরকারের সময় কতটা বৈষম্যের শিকার হয়েছিলেন। 1990 সালে আমি শিবির করতাম, আমাদের এগুলো সব জায়গায় আছে। নিজেকে এখন শিবির নেতা হিসেবে পরিচয় দিলেও আব্দুল্লাহ আরেফের কর্মজীবন শুরু হয়েছিল ছাত্রলীগ পরিচয় দিয়েই। আব্দুল্লাহ আরেফের কর্মজীবন শুরু হয় বিমান বাহিনীতে চাকরির মধ্য দিয়ে। এয়ারফোর্সে কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় চাঁদাবাজির দায়ে চাকরি থেকে বহিষ্কার করা হয় তাকে। এরপর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুজিবকে নিয়ে পিতার কবরের চিহ্ন নেই শিরোনামে চটি বই লিখে ছাত্রলীগ কোটায় পুলিশে চাকরি নেন আব্দুল্লাহ আরেফ। পুলিশে চাকরি নেওয়ার সময় বিমান বাহিনীতে তার বহিষ্কারের বিষয়টি গোপন রাখেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। বাকপটু প্রকৃতির এই কর্মকর্তা শেখ হাসিনাকে মা ডেকে পায়ে সালাম করে অল্প কদিনেই শেখ হাসিনার আস্থাভাজন হয়ে উঠেছিলেন। তারপর থেকেই শুরু হয় আব্দুল্লাহ আরেফের অন্ধকার জীবনের সূচনা। ভূমি দখল, স্বর্ণ চোরাচালান, মাদক কারবারি সহ বহু অপরাধে জড়িয়েছেন আব্দুল্লাহ আরেফ। যখন যেখানে পোস্টিং দেওয়া হয়েছে সেখানেই চাঁদাবাজি আর দখলবাজের সাথে নিজেকে জড়িয়েছেন। নিজেকে আওয়ামী লীগের সময় বঞ্চিত দাবি করলেও হাসিনা সরকারের সময়েও আব্দুল্লাহ আরেফ চাকরি করেছেন শেখ পরিবারের আস্থাভাজন হিসেবে। আব্দুল্লাহ আরেফের পোল্টিবাজির রেকর্ড অনেক পুরাতন। তার বাবা আমিরুল ইসলাম ফরহাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 2000 সালে একটি স্মরণ সভার আয়োজন করে আব্দুল্লাহ আরেফ। ওই অনুষ্ঠানে আলোচকের তালিকায় থাকা আব্দুল্লাহ আরেফের নামের পাশে কেন্দ্রীয় সভাপতি, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, জাতীয় কার্যকরী কমিটির সদস্য, বঙ্গবন্ধু যুব পরিষদ ও শহীদ ফরহাদের সুযোগ্য পুত্র হিসেবে আব্দুল্লাহ আরেফের পরিচিতি উল্লেখ করা আছে। 2010 সালে মুজিব পুত্র শেখ রাসেলকে নিয়ে আরেকটি বই লিখে শেখ পরিবারের সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন আব্দুল্লাহ আরেফ। সেই সূত্রে শেখ হেলাল এবং শেখ তন্ময়ের সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে আব্দুল্লাহ আরেফের। শেখ হেলাল, শেখ তন্ময়, নিক্সন চৌধুরীদের কাছে নারী সাপ্লায়ার হিসেবেও পরিচিতি ছিল আব্দুল্লাহ আরেফের। সালমান এফ রহমান একজন টেলিভিশন উপস্থাপিকাকে দেখে পছন্দ করেছিলেন। নারী সাপ্লায়ার হিসেবে পরিচিতি থাকায় ওই সংবাদ উপস্থাপিকাকে সালমান এফ রহমানের খাটে পাঠানোর দায়িত্ব পড়ে আব্দুল্লাহ আরেফের ওপর। কিন্তু সমস্যা বাধে ওই নারী উপস্থাপিকা ছিল একজন ব্যবসায়ীর বিবাহিত স্ত্রী। সে কঠিন সমস্যাও সমাধান করে দিয়েছিলেন আব্দুল্লাহ আরেফ। ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের স্ত্রীকে তুলে দিয়ে আসেন সালমান এফ রহমানের হাতে। বাংলাদেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য ভিত্তিক নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে জাকিয়া তাজিন সঙ্গে আছি আপনাদের। ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান তার স্ত্রীকে জোর করে সালমান এফ রহমানের কাছে দিয়ে আসার বিষয়টি 5 তারিখে হাসিনার পতনের আগ পর্যন্ত কাউকে বলতে পারেননি। কিন্তু 5 আগস্ট হাসিনার বিদায়ের পর সালমান এফ রহমান জেলে গেলে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান বিষয়টি মানুষের সামনে নিয়ে আসার হুমকি দেন। আর তাতে আব্দুল্লাহ আরেফ দৌড়ে ছুটে যান ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের কাছে। ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের করা ফোন রেকর্ডটিতে শোনা যায় আব্দুল্লাহ আরেফ নিজের কৃতকর্মের জন্য ওই ব্যবসায়ীর জুতা দিয়ে নিজের গালে পেটানোর জন্য বারবার অনুরোধ জানাচ্ছিলেন। আপনি বসেন, আপনি বসেন, আচ্ছা ভুল বুঝি নাই, আপনার সাথে আমার কালকে কথা হয়েছে, আপনি কাঁদছেন ভাই, আপনি হজের কথা বলছেন, বসেন। আমি আপনার জন্য ওই সবাই চিন্তা না, আমি সমস্ত ঘটনা বলছি। 2022 সাল থেকে 2024 সাল 2 বছর ওএসডি থাকাকালীনও তার অপরাধ কমেনি। কিছু চাঁদাবাজ ইউটিউবার এবং ডিবি প্রধান হারুনের সঙ্গে আব্দুল্লাহ আরেফ গড়ে তোলেন ভয়ঙ্কর এক চাঁদাবাজির চক্র। সেই চক্রের খপ্পরে পড়া একজন শেখ নিয়ামুল করিম রাসেল, যার কাছে আমরা জানতে পারি ভয়ঙ্কর সেই চক্র কিভাবে মানুষকে সর্বশান্ত করত। আরেফের মূল বিজনেস ছিল, আরেফ চাকরিচ্যুত হওয়ার পর ডিবি হারুনের যত প্রপার্টি সব কিছু আরেফ এবং আরেফে ডিবি হারুনের টাকা পয়সা যেখানে যত যা কিছু ছিল, হ্যাঁ, সব কিন্তু আরেফ নিয়ন্ত্রণ করতো। আরেফ টাকা টোকা তুলতো। আরেফ
এই যে না চাঁদনি, তারপরে এই যে নাজমুল সাকিব, এদের একটা প্যাকেজ ছিল। আরে লোক খুঁজা বের করতো, নাজমুল সাকিবের দিয়ে ভিডিও করতো, তারপরে ডিবি হারুন দিয়ে ধরাইতে, তারপরে টাকা নিত। সে আমাকে বিভিন্ন লোক দিয়ে বলছে মামলা উঠাই নে, নাইলে আমি আমার এই অস্তিত্ব বিলীন করে দেবে। এইটা আমি পাঠাইছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর পাঠাইছি এজাহার এবং আমার দরখাস্তটা, তারপরে মাননীয় আইজি সাহেবের কাছে পাঠাইছি, মাননীয় স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠাইছি, তারপরে ডিবি প্রধান ওনার কাছে পাঠাইছি, অ্যান্টি টেররিজমের যে প্রধান ওনার কাছে পাঠাইছি, এবং ডিএমপি পুলিশ কমিশনার ওনার কাছে পাঠাইছি। চাঁদনি মেয়েটা হলো ও তো হোটেলে ড্যান্স করে এবং নাচ করে, ওর কাজই এটা। এই চাঁদনি মেয়েটা আরেফ এবং ডিবি হারুন এবং এই যে নাজমুল সাকিব, এই চাঁদনি পরিচয় দিত যে আমি নাজমুল সাকিবের ওয়াইফ। অনুসন্ধানের এই পর্যায়ে বেরিয়ে আসে ওই চক্রের এক নারীর সন্ধান, যার নাম চাঁদনি। জানা যায় চাঁদনি নামের ওই নারী তাদের এই চক্রেরই একজন স্ত্রী, যাকে ফাঁদ হিসাবে ব্যবহার করে বিভিন্ন মানুষকে তাদের হাতে জিম্মি করা হয়। অনুসন্ধানে এতক্ষণ আব্দুল্লাহ আরেফের বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে, সে অভিযোগ প্রমাণের জন্য তদন্ত করার প্রয়োজন নেই, কারণ আব্দুল্লাহ আরেফ তার নিজের মুখেই তার সব অপরাধ স্বীকার করেছেন। 5 তারিখের পর নিজের আসন্ন বিপদের কথা মাথায় রেখে এতদিন ধরে যাদের উপর জুলুম নির্যাতন করেছেন, তাদেরকে ফোন করে ক্ষমা চাওয়া শুরু করেছেন আব্দুল্লাহ আরেফ। বিভিন্ন মানুষকে ফোন করে ক্ষমা চাওয়ার এরকম কয়েকটি ফোন রেকর্ড আমাদের হাতে পৌঁছেছে। মুঠো ফোনে তিনি যার সঙ্গে কথা বলছেন তার কাছে আব্দুল্লাহ আরেফ স্বীকার করেছেন এপিবিএনে থাকা অবস্থায় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। আব্দুল্লাহ আরেফের 2টি পাজেরো জিপ রয়েছে। আমি তোমার সাথে মিল দিয়ে তোমার অফিসে গেছি, এ করেছি, ও গেছি, তুমি ওই যে 10 ভরি স্বর্ণ ওই যে নিলে, তা আমি কি তোমার কারুকাজ বলে বেড়াইছি? সেটা তো গাড়ি দুটি ডিআইজি পরিচয় দিয়ে ব্যবহার করতেন আব্দুল্লাহ আরেফ। এইসব গাড়িগুলো মূলত তিনি তার মাদক ব্যবসার কাজে লাগাতেন, যে বিষয়টিও তিনি টেলিফোনে স্বীকার করেছেন। একটা নাম করা সন্ত্রাসী মাদক ব্যবসা এসপির ঘরে ঢুকারই সাহস পাবে না। না ওটা তো তখন যে স্কুল নিয়ে জায়গা নিয়ে তুমি কন্ট্রোভার্সিয়াল কথা বলো, স্কুল নিয়ে যতই হোক, আমার কাছে মাদক ব্যবসায়ী কেন ঢুকবে? না আমি বলছি জায়গা জমি নিয়ে স্কুল নিয়ে তখন হয়তো ব্যবহার করছি, সেটাই বলছি। তাহলে তুমি ভুল হয়ে গেছে। আমি তো বলতেছি এটা তো ভুল হয়েছে, আমি তো বলতেছি এটাই তো ভুল। তাহলে তুমি মাদক ব্যবসায়ীদের তুমি চাষার জায়গা দখল করবা। আচ্ছা, আমি লাথি মেরে দিছি, তারপরেও আছে, সেদিনকেও তুমি রাখছো, সেদিনকেও গেছে। এসব অপকর্মের কারণ হিসেবে নিজের উপর মাঝে মধ্যে ইবলিশ শয়তান ভর করে বলে দাবি করেছেন আব্দুল্লাহ আরেফ নিজেই। না তো যে মামলায় আটকাতো সে মামলা দিয়ে লাভটা কি? পচা মামলা দিয়ে লাভটা কি? শোনেন, ওই যে আমার ঘাড়ে কিছু ইবলিশ শয়তান মাঝে মধ্যে ভর করে, বুঝতে পারছেন? এই সব আমার কথা আছে, এটা আমি বুঝতে পারছি। এই ইবলিশ শয়তানটা তাড়াতে হবে, চেষ্টা করতেছি কন্ট্রোল করার নিজেরে। এত অপরাধের পরেও নিজেকে এখন বিএনপি জামায়াত দাবি করে চাকরি বাগিয়ে নিয়েছেন আব্দুল্লাহ আরেফ। সেই সাথে সমাজে ঘুরে ঘুরে এখন নীতিবাক্য ঝাড়তে শুরু করেছেন কিভাবে পুলিশকে সুপথে আনা যায়। এই পুলিশকে সংস্কার করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এই পুলিশ ব্যর্থ হয়েছে। আমরা শুধু আব্দুল্লাহ আরেফের বিরুদ্ধে এসব অভিযোগের তদন্ত সাপেক্ষে শাস্তি চাই না, আমরা চাই আব্দুল্লাহ আরেফের মতো একজন প্রতারককে 5 তারিখের পর কে বা কারা চাকরিতে যোগদান করার সুযোগ করে দিয়েছে তাদের ব্যাপারেও তদন্ত করা হোক। তা না হলে 2000 তাজা প্রাণের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই রক্তের সাথে বেইমানি করা হবে। আব্দুল্লাহ আরেফকে দ্রুত গ্রেফতার করে তার শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তার বিরুদ্ধে করা অনুসন্ধানের প্রথম পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ।